প্রিয় দর্শক, মাথা ব্যথা হয় না এরকম মানুষ কিন্তু পৃথিবীতে অনেক খুঁজে পাওয়া কঠিন। কিন্তু বাংলাদেশে আমি মেক্সিমাম ক্ষেত্রেই দেখি যে মাথা ব্যথা হলেই মাইগ্রেনের অ্যাটাক হয়েছে মনে করে মাইগ্রেনের ট্রিটমেন্ট আমরা শুরু করে দেই। কিন্তু আসলে কি করণীয়? মাইগ্রেন হলে সেটাতে আসলে কি করতে পারি আমরা? আবার কিভাবে এটাকে আমরা প্রিভেন্টেবল একটা পর্যায়ে নিয়ে যেতে পারি? সেসব নিয়ে কথা বলব। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা আছি। বিজয় টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরামর্শে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সিঞ্জিনী সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ড হসপিটাল। হাই আপু, কেমন আছেন? ভালো আছি। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে দেখা হলো। সেটাই। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব আসলে মাইগ্রেন নিয়েই কথা বলব। কিন্তু তার আগে একটু জানতে চাই যে মাথা ব্যথা হলেই কি সেটা মাইগ্রেনের উপলক্ষ কিনা? মাথায় থাকলে তো ব্যথা হবেই। কিন্তু মাথা ব্যথা মানেই কিন্তু মাইগ্রেন না। মাথা ব্যথার অনেকগুলো কারণ থাকে। অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ মাইগ্রেন। এখন দেখা যাচ্ছে যে রোগীরা এসে সরাসরি আমাদের বলছে যে, আমার "আমার মাইগ্রেন। মাইগ্রেন আছে।" কিভাবে বুঝলেন? এই যে মাইগ্রেন আছে, একটু বমি হচ্ছিল মাথা ব্যথা হয়ে, আমি তো ওষুধটা খেয়ে ফেলেছি। হুম, হুম। আ আমাকে তাকে কথা বলতে হয়। কথা বলে আবার তাকে দেখতে হয় আসলেই মাইগ্রেন আছে কিনা, বা মাইগ্রেন হলে যে সাথে ওই ওষুধটাই খেতে হয় ব্যাপারটা এরকম না। তা তো অবশ্যই না। মাথা ব্যথা হলে আগে দেখতে হবে, তাকে কিছু ইতিহাস নিতে হবে যে আসলে মাইগ্রেন আছে কিনা। মাইগ্রেনের মাথা ব্যথার আবার কিছু রেড ফ্ল্যাগ সাইন, যেটাকে আমরা হুম, হুম। বিপজ্জনক উপসর্গ বলি, ওগুলো আছে। তো ওগুলো একটু চেক করে দেখতে হয় যে ওই ধরনের কোনো উপসর্গ আছে কিনা। ওগুলো আগে বাদ দিয়ে তারপর এটাকে হচ্ছে, হ্যাঁ, আমরা এটা হচ্ছে আম সবসময় চলছে এরকম একটা মাথা ব্যথা। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে মাইগ্রেন। মানে কতগুলো লেয়ার পার হয়ে এসে তারপরে হচ্ছে আমাকে মাইগ্রেন। মাইগ্রেনের ডায়াগনোসিস এর মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ। তবে মাইগ্রেন আসলে যখন আমরা বলব, সেই ক্রাইটেরিয়া গুলো কি? এখন তাকে জিজ্ঞাসা করতে হবে, "আপনার মাথা ব্যথাটা কিরকম হয়? আপনার মাথার একপাশে হয় না দুপাশেই হয়?" সাধারণত মাইগ্রেনটা একপাশে হয়। একদম পুরো মাথা জুড়ে ব্যথা করছে বা মাথা চাপ দিয়ে ধরে আছে, এটা মাইগ্রেন উপসর্গ না। আবার যে মাথা ব্যথাটার ধরন কিরকম? যে আমি একটু একবার চাপ দিয়ে করে, নাকি দপ করে ব্যথা করে? দপ করে মাথা ব্যথা করছে বা মনে হচ্ছে এর মধ্যে মাথার ভিতরে কেউ হাতুড়ি পিটাচ্ছে, এটা আসলে মাইগ্রেন উপসর্গের মধ্যে পড়ে। তারপরে মাইগ্রেনের আরো কিছু আম ক্লাসিক, যে মাইগ্রেনের মধ্যে আবার কিছু ভাগ আছে। ভাগ আছে। যেমন হচ্ছে, আমরা যদি বলি মাইগ্রেনের যেটা সবচেয়ে বিপজ্জনক ফর্ম, সেটা হচ্ছে ক্লাসিক মাইগ্রেন যেটা। এরকম যদি হয় তাহলে রোগী যখন চূড়ান্ত মাথা ব্যথাটা ওঠে, তখন তার সামনে কিছু লাল নীল দাগের মতো দেখতে পায়। তো আবার অনেকে এইটাকে একটু মিসলিডও করে। তখন মিসলিড করে এটাকে এপিলেপসি কিনা মৃগী কিনা ওরকমও মনে করে। চূড়ান্ত ফর্মে ওটা হয়। সবসময় সব রোগীরা এটা আম এক্সপেরিমেন্ট করে না। এরকম একটা সাইন। সবচেয়ে যেটা হচ্ছে কমন, রোগীরা যেটা বুঝতে পারে যে মাথা ব্যথা হলে সে আর আলোর দিকে তাকাতে পারে না। বা আ একটু জোরে মাত্রার যে শব্দ যেগুলা, এগুলা সে নিতেই পারে নিতেই না। পারে না। গাড়ির হর্ন বাজছে, তার কাছে অসহ্য মনে হয়। কেউ হয়তোবা মিডিয়াম ভলিউমে এই গান বাজাচ্ছে বা টিভিতে কিছু চলছে। মনে হয় যে এই মুহূর্তে ওটা বন্ধ করতে পারলে ভালো হতো, বা মোবাইলের সাউন্ড ওই মুহূর্তে একদম অসহ্য মনে হয়। এইটা মাথা ব্যাথার একটা ক্লাসিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। মাইগ্রেনের কারণ ওরকম নাই। ট্রিগারিং ফ্যাক্টর এগুলো আছে। এগুলা মানে নিজে বুঝে এগুলাকে পরিহার করাই হচ্ছে বেসিক্যালি মাইগ্রেনের আসল ট্রিটমেন্ট। হ্যাঁ, অবশ্যই কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যাক্টর একটা আছে সেটা আপনি বলেছেন বা আমরাও জানি। এছাড়াও মেয়েদের বেশি হচ্ছে। আ ছেলেদেরও কিন্তু কম হচ্ছে ছেলেদের হচ্ছে না এরকম না। দেখতে পাই। অনেকেরই মানে এই মাইগ্রেনের সাথেই তারা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত অনেক বছর ধরে এবং এটা তো আসলে ট্রিটমেন্ট। আমি ট্রিটমেন্ট এ পরে যাবো। তারপরে একটু জানতে চাচ্ছি যে আর কি কারণ থাকতে পারে? বললাম তো, মাইগ্রেনের কিছু কারণ একেবারেই এখনো পুরাপুরিভাবে বের করা যায় নাই। আর মাইগ্রেনটা শুরু হয় কিন্তু আর্লি টিনেজ এ। ন ধরেন ধরো ১৫, ১৬ থেকে ২০ এর মধ্যে মাইগ্রেন সাধারণত শুরু হয়ে যায়। তারপর অনেকের আরেকটু পরেও আসে। ২৫, ২৬ ও মাইগ্রেন শুরু হয়। একবার যখন মাইগ্রেন শুরু হয়, তার মানে বুঝতে হবে সে কিন্তু এর থেকে মুক্তি পাবে না। তাকে এর সাথেই মোটামুটি জীবনটা চলতে হবে। যত দিন যাবে সে সহ্য করতে দেখা যায় তার মাইগ্রেনের যে ফ্রিকোয়েন্সি এটা কমে যায়, বা সে একটু বেশি টলারেট করতে পারে। এজন্য তার মনে হয় যে হ্যাঁ, আমি আগের চেয়ে ভালো আছি। আ কিন্তু যে একদম মাইগ্রেন কখনোই পুরোপুরি ভালো হয়ে যায় না। আচ্ছা। তার মানে হচ্ছে এটা ট্রিটমেন্ট করলেও পুরোপুরি কখনোই না, মাইগ্রেন কখনোই মানে ফুল কিউরেবল না।
মানে আমি যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে আমাকে ভালো করে দেন, তো এটা আসলে পুরোপুরি ভালো হয়ে যাবে এরকম কোনো ঘটনা কোথাও নাই। এটা এটা প্রাইমারি মানে প্রাইমারি হেডেকের একটা কজ। প্রাইমারি হেডেক কোনোটাই পুরোপুরি ভালো হয়ে যায় না। কেউ যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে মাইগ্রেনের কনসিকুয়েন্সেস কি হতে পারে? মাইগ্রেনের কোনো কনসিকুয়েন্স নাই। ট্রিটমেন্ট তো সে মাথা ব্যথার জন্য অবশ্যই নিবে। কারণ এটা মাথা ব্যথা তো তীব্র। ওই সময় ট্রিটমেন্ট না নিয়ে কিছু করা যায় না। আর যদি মাইগ্রেন শুরু হয়ে যায়, যেমন মনে করলে আচ্ছা মাথা ব্যথা হয়েছে, একটু পরে সেরে যাবে। হ্যাঁ, আপনি যদি ঘরটা অন্ধকার করে রাখেন, আপনি যদি এই মুহূর্তে একটু ঘুমান, আপনার মাথা ব্যথা কমবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কখনোই চলে যায় না। যখনই আবার আপনি আপনার যখন আমার মেইন ওয়ার্কে ফিরে আসি, এটা আবার এসে হাজির হয়। তাই দেখা যাচ্ছে যে আমি যদি আর এটা না ভাঙি, মানে যে মাইগ্রেন আমার মাথা ব্যথা হয়েছে, আমি মাথা ব্যথার ওষুধটা নিলাম না। তাহলে আমার যে ডেইলি ওয়ার্ক রুটিন বা আমার যে প্রাত্যহিক কাজ, এইটার কর্মক্ষমতাটা আমার কমে যাচ্ছে। ট্রু। তাহলে এখন একজনের মধ্যে মাসে যদি আমার ১০ দিন মাইগ্রেন থাকে, তাহলে দেখা যাচ্ছে আমি ১০ দিন আমার যে কর্মক্ষমতা এর থেকে কিন্তু আমি বিরত হচ্ছি। স্বাভাবিক, আমি যদি ১০ দিন মাসে ৩০ দিন মানে ১০ দিন কাজ করতে না পারি, আমার যে যা আমার টার্গেট ছিল ওগুলো তো আমি করতে পারব না। কাজেই আল্টিমেটলি তার যে লাইফস্টাইল, আল্টিমেটলি তার যে কর্মক্ষেত্রে তার যে টার্গেট অফ গোল কোনটাই কিন্তু তার অ্যাচিভ হচ্ছে না। ট্রিটমেন্ট তাকে নিতেই হয় একসময়। আবার মনে করলাম যে আমি ট্রিটমেন্ট নিব না। সেক্ষেত্রে দেখা যায় ৩ দিন, ৪ দিন, ৫ দিন পর্যন্ত কন্টিনিউ করে। কয়দিন সহ্য করবে? ১ দিন। আচ্ছা ঠিক আছে আমি ইগনোর করলাম। ২ দিন। ২ দিনের মধ্যে সে দেখা যায় যে একটা ব্যথার ওষুধ খেয়েই ফেলে। আসলেই তাই। এবং মাইগ্রেন হলেই আসলে কি ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত? বা যেকোনো হেডেকে মানুষ মাইগ্রেনের অনেক সময় দেখা যায় যে ওষুধগুলো খেয়ে ফেলছে। এটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা যৌক্তিক সেটা নিয়ে আমি শুনবো একটা ব্রেকের পরে। ভিউয়ার্স আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, আমাদের সাথেই থাকুন। আরো একবার সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পরামর্শে। আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সিঞ্জিনী সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফুড হসপিটাল। আমরা কথা বলছিলাম মাইগ্রেন নিয়ে। মাইগ্রেনের আসলে ট্রিটমেন্টটাই সবাই জানতে চায় বা আসলে কি করা উচিত এই সময়টায়? সেটা সম্পর্কেই তাহলে আগে শুনে নেই। তারপরে মাইগ্রেনের সাথে আরো অনেক কিছু রিলেটেড আছে, সেগুলোতেও যাব। মাইগ্রেনের যাদের আমরা তখন তাকে জিজ্ঞাসা করি যে, "আপনার যে মাইগ্রেনটা হয়, আপনার ১ মাসের মধ্যে কতদিন আপনার মানে কতদিন আপনার মাইগ্রেন থাকে বা কতদিন আপনাকে সাফার করতে হয়?" তো কেউ যদি বলে ২ দিন, ৩ দিন, তখন আমরা তাকে আসলে প্রিভেন্টিভ মেডিসিন দিতে চাই না। কিন্তু কেউ বলছে, "হ্যাঁ, আমার ১০ থেকে ১৫ দিন মাইগ্রেনের অ্যাটাক থাকে।" তার মানে এই ধরনের যখন দেখা যাচ্ছে একটা মাসে ১/৩ থেকে বা অর্ধেক সময় সে মাইগ্রেনের অ্যাটাক নিয়ে বসে আছে। আমি যেটা বলেছি যে ওই সময়টা কিন্তু সে কিন্তু ঠিকভাবে আসলে কোনো কাজই করতে পারে না। হয় সে কাজ থেকে দূরে থাকে বা আলো, মোবাইল সবকিছু থেকে দূরে থাকে, অথবা কাজ করে কিন্তু অত্যন্ত বিরক্তির সাথে। রাইট। মানে কাজটা কোনো রকমে শেষ করতে পারলেই বাঁচে। তাহলে প্রপার ওয়ে আমার কাজের তো সুসম্পন্ন হয় না। এই ধরনের ক্ষেত্রে আমরা তাকে একটা প্রিভেন্টিভ প্রিভেন্টিভ মেডিসিন দিতে মেডিসিন চাই। দেয়া হয়। প্রিভেন্টিভ মেডিসিনটা কি? যে তাহলে তার স্ট্রেসটা কমিয়ে, তার vasospasmটা কমিয়ে তাকে হচ্ছে একটু কুল রাখা, যেন মাইগ্রেনের অ্যাটাকটা কম আসে। তবে এটা আগে থেকে বলে নিতে হবে। আমরা পেশেন্টকেও বলে দেই, প্রিভেন্টিভ মেডিসিন মানেই আপনার মাইগ্রেন হবে না তা না। তা আপনার মাইগ্রেন হবে। কিন্তু আগে যদি মাসে ১০ দিন আসতো, এখন মাসে হয়তোবা ২ বার আসবে। কিন্তু মাইগ্রেন হবে না, এই গ্যারান্টি আমি কেউ কেন দিতে কেউ পারে দিতে পারবে না। এটা এখনো অব্দি বইয়ে ওরকমভাবে মেডিসিন তৈরি হয়নি যেটা মাইগ্রেন দিতে পারবে। তাহলে আমরা কিছু প্রিভেন্টিভ মেডিসিন দিতে পারি। এখানে অনেকগুলা ক্যাটেগরি আছে। আচ্ছা, এই ক্যাটেগরি ওয়াইজ মানে প্রিভেন্টিভ মেডিসিন কতদিনের জন্য দিতে হয়? আমরা সাধারণত ২ মাস ৩ মাস ১ম এপিসোডে দিয়ে থাকি। অনেকে দেখা যায় ২-৩ মাস নিয়ে বেশ ভালো বোধ করে এবং ২-৩ মাসে তার আর সিস্টেমটা চেঞ্জ হয়। তাকে আমরা সে বলে দিলে সে ট্রিগারিং ফ্যাক্টর এভয়েড গুলা করে। তখন দেখা যায় ২-৩ মাস পর সে অনেকদিন ভালো থাকে। তাকে তার যে ব্যথার ওষুধটা কম নিতে হয়। তো সব মিলিয়ে সে দেখা যায় ৬-৭ মাস আর আর ডাক্তারের কাছে আসে না। কিন্তু দেখা যায় আবার আবার যখন পরের হয় বছর তখন দেখা যায় সে আবার আসলো যে আমি ভালোই ছিলাম। ৭-৮ মাস আসলে আমি ভালো ছিলাম। এখন আবার ফ্রিকোয়েন্সিটা আবার বেড়ে গেছে। তখন আবার ১-২ মাসের জন্য আবার দিতে হতে পারে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি ডিপেন্ড করে। করে। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। একেকটা পেশেন্টের জন্য এটা একেক রকম হবে। এটা তো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমি জানলাম। হ্যাঁ, কিন্তু অ্যাকিউট কেসে আমরা কি দিয়ে এখন আমার অ্যাকিউট কেস। আমার এই মুহূর্তে মাথা ব্যথা উঠে গেল। তখন
তখন আমার ব্যথার ওষুধ দেওয়া ছাড়া বেসিক্যালি খুব একটা লাভ নেই। ব্যথার ওষুধের মধ্যে অনেকগুলো ক্যাটেগরি থাকে। অনেক সময় দেখা যায় যে মাইগ্রেন অনেকে বুঝতে পারে যে তার মাথাটা ঝিমঝিম করছে, হ্যাঁ, মাইগ্রেনটা আসবে। এক ধরনের ব্যথার ওষুধ আছে এই সময়টায় কাজ করে, যে এই সময়টা দিলাম টোটাল প্রসেসটা হল্ট হয়ে গেল। তখন তার আর ওই ইনটেন্স পেইনটা তার আসলোই। খুব ভালো ওই সময় দিয়ে কাজ করে যায়। কিন্তু ওই ওষুধটা আবার সে টাইম ধরেন আমি জানলাম যে আমার মাথা ব্যথা উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি একটা মিটিং এ আছি বা এই মুহূর্তে আমি একটা জটিল অপারেশনে আছি, আমি নিতে পারলাম না। তো আচ্ছা। দেখা গেল কি হলো, অপারেশন থেকে বের হয়ে দেখলাম আমার মাথা ব্যথা কিন্তু উঠে গিয়েছে এবং ইনটেন্স। এই মুহূর্তে আমাকে আমার যে মাথা ব্যথার ওষুধ যেটা ওটাই খেতে হবে। ওইটা খেয়ে অবশ্যই রিল্যাক্স হতে একটু হবে। রিল্যাক্স করতে হবে, একটু বিশ্রাম নিতে হবে। যদি সুযোগ থাকে তাহলে একটু ছোট্ট একটা ঘুম দিতে হবে। দিলেই একমাত্র এই মাথা ব্যথা ভাঙার সম্ভাবনা উঠে গেলে ওই মাথা ব্যথার একটু কড়া ওষুধ ছাড়া এটাকে ভাঙা পসিবল না। ওকে, এটা তো অ্যাকিউট কেসের কথাও আমরা জানলাম। কিন্তু আমি দেখেছি অনেক মানুষকে যে আ মাইগ্রেনের ব্যথা উঠলেই দেখা যায় যে মাইগ্রেন হোক বা যেকোনো হেডেক হোক, সে একটা টাফনেইল খেয়ে নেয়। হ্যাঁ, হ্যাঁ। যেকোনো জাফর খুবই, সিচুয়েশন এ। খুবই সে মনে করছে, কারণ সে তো এখানে একটু মিস ইন্টারপ্রেট করছে। আমরা তো বলে আসলাম কিন্তু মাথা ব্যথার অনেকগুলো লেয়ার ছিল। যেটা আসলেই রেড ফ্ল্যাগ সাইন যুক্ত মাথা ব্যথা কিনা। হুম, হুম। যে মাথা ব্যথার যদি রেড ফ্ল্যাগ সাইন যুক্ত হয় তাহলে ওইদিকে চলে যেতে হবে। এখানে কিন্তু টাফরিনের কোনো রোলই নাই। রাইট। গেলাম। এখন তারপরে আবার আসলাম যে আমার এটা সবসময়ের মাথা ব্যথা, প্রাইমারি হেডেক। প্রাইমারি হেডেকেরও ৫ থেকে ৬ ধরনের আছে। তার মধ্যে একটা হচ্ছে আমার মাইগ্রেন। মাইগ্রেন। তাহলে ধরে নিচ্ছি তার মাইগ্রেন ছাড়া অন্য একটা কারণে মাথা ব্যথা হচ্ছিল। কিন্তু সে খেয়ে নিল টাফনিল। আর তো মাথা ব্যথা ভালো হওয়ার আসলে সুযোগ নাই। আসলে এভাবে চট করে টাফনিল না খেয়ে নিয়ে ডক্টরকে দেখিয়ে যদি সত্যি, সত্যি মাইগ্রেন হয় বা টাফনিলটা কখন খেতে হবে এরপরে টাফনিল খেলে আসলে ভালো হয়। কারণ আমি টাফনিল খেতে থাকলাম, খেতে থাকলাম, খেতে থাকলাম। একটা সময় গিয়ে টাফনিল আর কাজ কাজ করবে না। করবে না, রাইট। এসে বলে যে, "আমি তো আগে টাফনিল খেলে কাজ করত, এখন আমার টাফনিল খেলে কাজ করে না।" বা টাফনিলের কিছু সাইড ইফেক্টস আছে। যেকোনো ওষুধ সেটা যদি সিম্পল নাপা হয় বা প্যারাসিটামল হয়, এটারও কিন্তু সাইড ইফেক্ট থাকে। আমরা যখন একই ওষুধ বারবার খেতে থাকবো, তাহলে এটার যে অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্ট এগুলো আমাকে এফেক্ট করবেই। আমরা তখন সব তো বুঝতে পারি না। কিন্তু আমাকে ইফেক্ট করবেই। তার মানে আমি যখন বেশি মাত্রায় টাফনিল খেয়ে ফেলছি, তার অর্থ হলো টাফনিলে যে সাইড ইফেক্ট গুলা ছিল এগুলো আমাকে ইফেক্ট করা শুরু করেছে। অল্প মাত্রায় কিন্তু হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো এইজন্য মাথা ব্যথা মাত্রই যেমন মাইগ্রেন না, মাথা ব্যথা হয়েই টাফনিল খেতে হবে, এটা খুবই অযৌক্তিক কথা। হ্যাঁ, এটা খুবই অযৌক্তিক এবং আমি এরকম পেশেন্টও দেখেছি যে আ মাথা ব্যথা বা মাইগ্রেনের অ্যাটাক হয়তোবা এসেছে। সে কখনো বা খাচ্ছে হচ্ছে তেঁতুল, কখনো খাচ্ছে গ্যাস্ট্রাইটিস এ আমরা যে ওষুধগুলো ইউজ করি সেগুলো খাচ্ছে। কেউ ইনো খাচ্ছে। হ্যাঁ, এগুলো কতটুকু আসলে আমাদের দেশের মানুষের একটা বড় পোর্শন হচ্ছে গ্যাস নিয়ে আসে এবং গ্যাসের পেশেন্ট যারা বেসিক্যালি গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আসে, ওখানে অনেকগুলা মিথ থাকে। গ্যাস হলে কি হয়? গ্যাস হলে বুকে ব্যথা হয়। গ্যাস হলে কি হয়? আমার গ্যাস থেকে পিঠে ব্যথা করছে। পসিবল। আমার গ্যাস থেকে আমার এত গ্যাস হচ্ছিল ওখান থেকে আমার মাথা ব্যথা করছে। এবং অ আন আর মাথা ব্যথার যেমন আরেকটা মিথ আছে যে প্রেশার থেকে আমার মাথা ব্যথা হুম, হচ্ছে। তো ওরা আরেকটা পেশেন্ট আমাকে তাকে বলছে যে, "আমার তো অনেক মাথা ব্যথা হচ্ছিল। তেঁতুল খাওয়ার পরেই আমার মাথা ব্যথা ভালো চলে হয়ে গেছে।" গেছে। হ্যাঁ, আচ্ছা উনি তো বলেছিল, মুরুব্বি মানুষ আমাকে বলল যে, "তেঁতুল খেয়ে মাথা ব্যথা চলে গেল।" আমার মাথা ব্যথা হচ্ছে, আমি তাহলে খেয়ে দেখি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মিথ নিয়ে আমরা কথা বলছিলাম। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। এই বিষয়টা নিয়ে আমি আরো ডিটেইলস শুনতে চাইবো আরেকটা ব্রেকের পরে। ভিউয়ার্স, সময় হয়েছে আরো একটা বিরতি নিবার। আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ। নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরছি একটু পরে আমাদের সাথে থাকুন। Once again, welcome back. This is me, Dr. Strapona Tauhida, and you're watching বিজয় টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ। আমরা কথা বলছিলাম মাইগ্রেন নিয়ে এবং আমার সাথে রয়েছেন ডক্টর সিঞ্জিনী সরকার। আরো একবার স্বাগত। আমরা কথা বলছিলাম মাইগ্রেন এবং মিথ নিয়ে। মিথগুলো এরকম ছিল যে হ্যাঁ, কারো হয়তো হাইপারটেনশন আছে, সে হয়তো তেঁতুল পানি খেলো, তার মাথা ব্যথাটাও চলে গেল। আ এটা আসলে মাইগ্রেনের ক্ষেত্রে কতটুকু আ মানে মাইগ্রেনের ক্ষেত্রে তেঁতুল পানি খুব একটা রোল নেই। কিন্তু ব্যাপারটা এরকম যে যার মাইগ্রেন হয়েছে তার যে হাইপারটেনশন নেই, এরকম তো হওয়ার সুযোগ নাই। থাকতেও পারে? হ্যাঁ, যার মাইগ্রেন হয়েছে তার যে তার হাইপারটেনশন তো আছেই। যেমন আরেকটা প্রাইমারি হেডেক যেটাকে আমরা টেনশন টাইপ হেডেক হুম, বলি, হুম, তার হুম। যে ওইটা নেই এমন তো না। দেখা গেল যে তার মাইগ্রেন হয়তোবা মাইগ্রেনের প্রিডমিনেন্স আছে। তার অন্য কোনো কারণে মাথা ব্যথা আছে। এটা
হাইপারটেনশন হতে পারে, এটা সাইনোসাইটিস হতে পারে, এটা আরেক ধরনের যে হেডেক, টেনশন টাইপ হেডেক হতে পারে, এটা স্টিফ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হতে পারে বা অন্য কোনো কারণে মাথা ব্যথা হচ্ছে, তার সঙ্গে তার মাইগ্রেন আছে। এখন তাকে মাইগ্রেনের ট্রিটমেন্ট দেওয়া হলো বা সে আমাদের দেশে যেটা হয়, সে আরেকজনের কাছ থেকে শুনল যে টাফনেল খেলেই মাথা ব্যথা মানে মাইগ্রেন ভালো হয়ে যায়। সে মিলিয়ে দেখল, তাই তো আমারও তো মাথা ব্যথা যখন হয় তখন তো আমারও বমি পায়। আমারও তো ওরকম খারাপ লাগে, আলোর দিকে তাকালে খারাপ লাগে। ও আমারও তো মাইগ্রেন আছে। বা আজকাল কিন্তু একটা প্রচলিত ব্যাপার যে আমরা চট করে একটু নেট দেখে ফেলি। আরে নেটে দেখে মিলিয়ে দেখলাম যে আরে হ্যাঁ, আমারও তো মাথা ব্যথা হলে এই উপসর্গগুলাই হচ্ছে। ঠিক আছে, দ্যাটস গুড। কিন্তু সে টাফনিল খেয়ে ফেলল। কিন্তু টাফনিল খেয়ে কিন্তু মাথা ব্যথাটা কমল না। তার কারণ তার হয়তোবা মাথা ব্যথা যে আছে তার 30% এখানে কন্ট্রিবিউট করছে মাইগ্রেন। বাকি 50% কন্ট্রিবিউট করছিল হাইপারটেনশন এবং আরো 20% কন্ট্রিবিউট করছিল সাইনোসাইটিস। ওগুলাতে অ্যাড্রেস হয়নি। মাথা ব্যথা মানে শুধুমাত্র মাইগ্রেন না। মাইগ্রেনের সাথে আরো কিছু থাকতে পারে। যখন আমরা রোগীকে ট্রিট করব, তখন আসলে কমপ্লিটলি পুরো রোগীটাকে ট্রিট করতে হয়। যে তখনই শুধুমাত্র রোগী প্রপার আরাম পাবে, প্রপারলি ট্রিটেড হবে। রাইট। সো এদিক থেকে আসলে আ যেহেতু মাইগ্রেন কিউরেবল না এবং এটার সাথে আসলে অ্যাসোসিয়েট অনেক কিছুই থাকে। আ সেজন্য আসলে একজন পেশেন্ট তার লাইফস্টাইল মডিফিকেশন এর ক্ষেত্রে কি করতে পারে? খুবই চমৎকার প্রশ্ন। একটা পেশেন্ট মাইগ্রেনে যখন পেশেন্ট হবে, তখন তার লাইফস্টাইলে অনেকগুলা চেঞ্জ আনতে হবে। যেমন হচ্ছে সে সে যদি মানে বাইরে যায়, তাহলে অবশ্যই মোটামুটি দেখা যায় যে মেক্সিমাম ক্ষেত্রেই রোদে এটা বাড়ে। তাহলে তার সে সানগ্লাস ইউজ করবে, সে ছাতা ইউজ করবে, গেল। ২ নম্বর হচ্ছে সে সঠিক সময়ে খাবারটা খাবে। সে প্রপার আ আ পর্যাপ্ত পরিমাণে সে পানি খাবে। সে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে এবং আ আরেকটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ, যেটা আমরা করি না আসলে। একটা রেগুলার ১৫ থেকে ২০ মিনিটের সে একটা এক্সারসাইজ করবে। খুবই ভালো হয় সে যদি একটা ইয়োগা করতে পারে। যদি না হয় শুধু রেগুলার ১৫-২০ মিনিট যদি সে একটু হেঁটে আসতে পারে, এটাও তাকে খুবই ভালো একটা প্রিভেনশন দিবে। অবশ্যই স্মোকিং যদি করে থাকে, অভ্যাস থাকে, স্মোকিংটা বাদ দিতে হবে। তারপরে হচ্ছে আদার আদার অন্য যদি তার কোনো স্পেশাল ট্রিগারিং ফ্যাক্টর থাকে, ওগুলা তাকে বাদ দিতে হবে। চা-কফির ক্ষেত্রে যেটা অনেকের দেখা যায় যে চা-কফিতে সে অল্প পরিমাণ খেতে পারে। যদি অধিক পরিমাণে অ্যাডিকশন থাকে তাহলে ওখানে গিয়ে অসুবিধা হয়। মানে ১ কাপ ২ কাপে অসুবিধা হওয়ার কথা না। আর তার মানে তার লাইফটা সে বেহিসাবি লাইফ কিন্তু করতে পারবে না। আজকে মনে চাইলাম, আজকে রাত ১২টা পর্যন্ত কাজ করলাম। আর কালকে মনে চাইলাম দুপুরে একটা লম্বা ৪ ঘন্টা ঘুম দিয়ে নিলাম। মাইগ্রেনের পেশেন্ট এটা করতে পারে না। আর একটা মেয়েদের ক্ষেত্রে যেটা স্পেশাল, মাইগ্রেনের পেশেন্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে পিল খাওয়ার একটা ঝুঁকি থাকে। দেখা যায় যে মাইগ্রেনের পেশেন্ট যদি পিল আসলে নিতে পারে না, মাথা ব্যথা বেড়ে যায় এবং এই পেশেন্টগুলার ক্ষেত্রে স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। তো যার জন্য যদি মাইগ্রেন থেকে থাকে, সেক্ষেত্রে এটার একটা সমস্যা থাকে। তবে এই ব্যাপারে ডক্টরের সাথে কথা বলে আরো ডিটেইলস আলাপ করেই পরবর্তী ডিসিশন নেওয়া উচিত। টেনশন টাইপের হেডেক আমরা খুবই কমনলি দেখি। এটা আমি অনেক পেশেন্টকে দেখেছি যে এটা হয়তো আনট্রিটেবল থাকতে, থাকতে একটা সময় কি তার এটাকে মাইগ্রেনের রূপান্তর হতে পারে কিনা? বা মাইগ্রেন টাইপের হেডেক তখন তার হয় কিনা? না, দুটো তো আলাদা জিনিস। হুম। দুটোর দুটোর প্যাথোলজিটা আলাদা। একটা থেকে গিয়ে আরেকটার মধ্যে কখনো কনভার্ট হয় না। হয়তোবা তার মাইগ্রেন আগে থেকে ছিল, সে বুঝতে পারেনি। কিন্তু প্রিডমিনেন্স কম ছিল। যেমন ২ টা যখন একসাথে থাকবে, তখন আমরা তাকে মিক্সড টাইপ অফ হেডেক বলব। তো এখানে প্রিডমিনেন্স থাকে যে এটা কি মাইগ্রেন প্রিডমিনেন্স নাকি নাকি টেনশন টেনশন টাইপ হেডেক প্রিডমিনেন্ট। তো দেখা গেল যে ১ম দিকে আর্লি টিনেজ অতটা টেনশন থাকে না। দেখা যায় তার মাইগ্রেনটা প্রিডমিনেন্ট থাকে। সে ওইটা ট্রিটমেন্টই নিচ্ছে। কিন্তু যত তার এইজ বাড়ে, স্বাভাবিক কাজে প্রেশার বাড়ে, তার সবকিছু বাড়ে, মাইগ্রেনটার আর প্রকোপই কমে আসে, টেনশন টাইপ হেডেকের প্রকোপ বেড়ে যায়। তখন দেখা যায় যে এই পেশেন্টেরই মিক্সড টাইপ অফ হেডেক, কিন্তু তার টেনশন টাইপ হেডেকটা প্রিডমিনেন্ট হয়ে গেছে। এইভাবে কনভার্ট হতে পারে। কিন্তু একটা থেকে আরেকটাতে কখনো চলে যায় না। এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে অনেকে হয়তো বুঝতে পারে না যে তার মিক্সড টাইপ অফ হেডেক আছে। তো এটা মিসগাইডেড হয় আমি দেখেছি নিজেদের মাধ্যমেও চারপাশের মানুষগুলো ইভেন দো ডক্টরের কাছে গেলেও হয়তোবা তার টেনশন টাইপ হেডেকটাকেই হয়তো ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু তার মাইগ্রেনটা রয়ে গিয়েছে। এরকম হ্যাঁ, অনেক সময়ই হয়েছে। মাইগ্রেনটা ওটা হচ্ছে কি মাইগ্রেনের যেটি বললাম তো ট্রিটমেন্টের চেয়ে লাইফস্টাইল মডিফিকেশন বেশি এটা এবং মানে অ্যাভয়েডেন্স অফ ট্রিগারিং ফ্যাক্টর এটাই কিন্তু এখানে মেইন স্টেম অফ
ট্রিটমেন্ট। এইটা যদি 50% বা 60% হয়, ট্রিটমেন্টটা বাকিটাও কিন্তু 40%। কিন্তু দেখা যায় এইটাই অ্যাড্রেস হচ্ছে না। এবং শুধু অ্যাড্রেস করে দিলাম আমি। পেশেন্ট এটাকে ইগনোর করল। তো ইগনোর করার জন্য সে হচ্ছে সে কি বলবে? হ্যাঁ, আমি তো ওষুধ নিচ্ছি। আমি তো ঠিকমতো আপনি যেভাবে দিয়েছেন, আমি ঠিকমতো ওষুধ খাচ্ছি। স্টিল আমি তো ভালো হচ্ছি না। কেন ভালো হচ্ছি না? কারণ যে, যে বিষয়গুলো ছিল, যে কারণে তার মাথা ব্যথাটা হচ্ছিল, ওটা কিন্তু রয়ে আছে। এক্সাক্টলি। সো মাইগ্রেন এবং আদার্স হেডেক নিয়ে আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ এবং বিজয় টেলিভিশনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই এখন আমরা বুঝতে পারছি আসলে মাইগ্রেন হলে সেটার ট্রিটমেন্ট তো অবশ্যই করাতে হবে। কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কারণ ট্রিটমেন্টের চেয়েও এটার মাধ্যমেই কিন্তু অনেকটুকু ভালো থাকা সম্ভব। আর যেকোনো ধরনের হেডেক হলেই সেটাকে ইগনোর না করে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কারণ আমরা সবাই কিন্তু সুস্থ থাকতে চাই। সুস্থভাবে বেঁচে থাকাটা অনেক বড় একটা আশীর্বাদ। আজকের মতো আমি ডক্টর শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইম্পোর্টেন্ট কোনো টপিক এবং সেই সাথে ইম্পোর্টেন্ট পারসন কে সাথে নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।